আলাইকুম রহমতুল্লাহ। রাইট ফ্রম প্রফেসর পার্ট 3 নিয়ে পার্ট 2 দুইটা পার্ট করার কথা ছিল, বাট তিনটা পার্ট যেহেতু বোঝার সুবিধার্থে তিনটা পার্ট করে ফেললাম। তো পার্ট 3-তে 36 রুলস হ্যাভ, হ্যাজ এবং হ্যাড কেএসিটিভ ভার্ব হিসাবে কাজ করলে এরপর যদি কমপ্লিমেন্ট হিসাবে প্রাণীবাচক শব্দ থাকে তবে তার পরিবর্তে শূন্যস্থানে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর আগেও আমরা কেএসিটিভ ভার্বটা দেখেছিলাম, তবে কেএসিটিভ ভার্বটা মনে হয় ভার্বে বোঝানো হয়নি। কেএসিটিভ ভার্বটা কি? কেএসিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বগুলো দিয়ে নিজের জন্য কোনো কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বোঝায়। সহজ কথা এটা, অর্থাৎ যে ভার্ব দ্বারা তোমার নিজের জন্য কোনো কাজ না করা না করে বরং ওইটার দ্বারা অন্যের দ্বারা কোনো কাজ করানো বোঝায়, তখন সেটাকে কেউসিটিভ ভার্ব বলে। সাপোজ আমরা নর্মাল সেন্সে চিন্তা করতে পারি যে আই ট্রাইস, আমি খাই, কিন্তু এটা যদি কেউসিটিভ সেন্সে চিন্তা করো তাহলে কি হবে? আই ফিড মাই বেবি, আমি আমার শিশুকে খাওয়াই। তাহলে এটা তোমার কি কেউসিটিভ না? আই ফিড মাই বেবি, আমি আমার শিশুকে খাওয়াই। ঠিক আছে, এটাও হচ্ছে তোমার কি কেসিটিভ সেন্স। কিন্তু তুমি নর্মাল সেন্সে চিন্তা করো আই ড্রেস, আমি খাই, ওখানে তুমি খাওয়াচ্ছ, মানে নিজে না খেয়ে খাওয়াচ্ছ, তাহলে এটা কেসিটিভ ভার্ব হিসেবে কাজ করতেছে ওই সেন্টেন্সটাতে। এরপরে আরও এক্সাম্পল হিসেবে বলতে পারি নর্মাল সেন্সে আই লার্ন ইংলিশ, আমি শিখি, আমি ইংলিশ শিখি। কিন্তু কেসিটিভ সেন্সে চিন্তা করলে আসে আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই, অর্থাৎ আমি শেখাচ্ছি। এটা হচ্ছে কেসিটিভটা। ঠিক আছে, নিজের জন্য না বরং অন্যের জন্য। হ্যাঁ, ডেফিনিশনটা মনে রাখবা, নিজের জন্য না হয়ে অন্যের জন্য হলে সেটাই হচ্ছে তোমার কি কেসিটিভ ভার্ব। এরপরে এক্সাম্পল আরও দেওয়া যায়। নর্মাল সেন্সে চিন্তা করো যে আইসি, আমি দেখি, হ্যাঁ আমি দেখি। কিন্তু কেসিটিভ সেন্সে চিন্তা করলে আই শো, আমি দেখাই। ঠিক আছে, তাহলে আমি যে দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার কি কেসিটিভ ভার্ব, অর্থাৎ নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছে, দেখাচ্ছে, শেখাচ্ছে। এই তিনটা এক্সাম্পল দিলাম, খাওয়াচ্ছে, দেখাচ্ছে, শেখাচ্ছে। আরও হাজারো এক্সাম্পল আছে কেসিটিভ ভার্বের, এগুলো হলো কেসিটিভ ভার্ব। আবার তোমার সাপোজ কাজ সম্পর্কে যেটা, সাপোজ এখানে তোমার যে কাজ সম্পর্কে যে কেসিটিভ ভার্বের এক্সাম্পল দিল, ওটাকে যদি আমরা নর্মাল সেন্সে চিন্তা করি, সাপোজ আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। কিন্তু আমি যদি বলি কেসিটিভ ভার্বে যে আই মেক রহিম ডু দ্য ওয়ার্ক, আমি রহিমকে দিয়ে কাজটা করাই, আমি রহিমকে দিয়ে কাজটা করাই, তাহলে এটা কেসিটিভ না? আমি তো নিজে করতেছি না, তাহলে আমি আমার জন্য করতেছি না, আমি রহিমকে দিয়ে কাজটা করাচ্ছি। সাবজেক্ট নিজে কাজ করতেছে না। এখানে আই মেক রহিম ডো দ্য ওয়ার্ক, মানে আমি হচ্ছে সাবজেক্ট নিজে, কিন্তু আমি নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করাচ্ছি। এটাই তোমার কেসিটিভ। আশা করি বুঝছো, আর বিস্তারিত বলার প্রয়োজন নাই, এতটুকু পর্যন্ত বুঝলেই হবে। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড কেসিটিভ ভার্ব হিসেবে কাজ করলে এরপর যদি কমপ্লিমেন্ট হিসেবে প্রাণীবাচক শব্দ থাকে, এর আগে ছিল যে পার্ট 2 করছিলাম আমরা, তখন ছিল যে হ্যাভ, হ্যাজ, হ্যাড কেসিটিভ ভার্বের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে কমপ্লিমেন্ট হিসেবে, এখন এখানে প্রাণীবাচক অবজেক্ট থাকে, তো পরবর্তী শূন্যস্থানে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস হ্যাড প্লাস কমপ্লিমেন্ট প্লাস পার্সন থাকবে। হ্যাঁ, এখানে শর্ত হচ্ছে পার্সন থাকবে, তখন তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি তোমার পার্সন না থেকে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড কেসিটিভ ভার্ব কাজ করার পরেও যদি তোমার ওই হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে যদি কমপ্লিমেন্ট হিসেবে বস্তুবাচক হয়, তখন কিন্তু ভার্বের পিপি ফর্ম হবে। আর যদি পার্সন থাকে তখন কিন্তু ভার্বের বেস ফর্ম, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম হবে। এক্সাম্পল, আই হ্যাড রহিম ওয়াশ দ্য কার, আমি রহিমকে দিয়ে আমার গাড়িটা কি করলাম, ধৌত করলাম বা আমার গাড়িটা পরিষ্কার করলাম। তাহলে এখানে আমি তো রহিমকে দিয়ে কাজ করাইছি, আমি বুঝলাম যে এটা হচ্ছে কেসিটিভ। এই হ্যাডটা কেসিটিভ হিসেবে কাজ করছে এখানে। এই হ্যাডের পরে যে কমপ্লিমেন্ট আছে, হ্যাঁ হ্যাডের পরে যে অবজেক্টটা আছে, আমরা অবজেক্টই বলি, অবজেক্ট যেটা আছে এটা রহিম আছে। তাহলে রহিমটা প্রাণীবাচক, কি বাচক? প্রাণীবাচক। দ্যাট মিনস এখানে প্রাণীবাচক হলে তাহলে এরপরে আমরা যে গ্যাপটা পাবো, ওই গ্যাপে যে রাইটটা ভার্বটা থাকবে, ওই ভার্বের রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে বেস ফর্ম করতে হবে। তাহলে ওয়াশ থাকলে ওয়াশের বেস ফর্ম ওয়াশ, অর্থাৎ ভার্ব 1। ওকে, এরপর আসো 37 আছে গেট অথবা গট যখন কেসিটিভ ভার্ব হিসেবে কাজ করে, গেট অথবা গট যখন কেসিটিভ ভার্ব হিসেবে কাজ করে, এরপর যদি কমপ্লিমেন্ট হিসেবে বস্তুবাচক শব্দ না হয় প্রাণীবাচক শব্দ থাকে, তবে পরবর্তী শূন্যস্থানে ভার্বটির ইনফিনিটিভ হবে। পরবর্তী শূন্যস্থানে ভার্বটির ইনফিনিটিভ হবে। তাহলে কিভাবে ইনফিনিটিভটা আমরা জানি, ইনফিনিটিভটা 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ সাবজেক্ট গেট গট প্লাস কমপ্লিমেন্ট পার্সন থাকবে।
আহ, শুধু যে হ্যাড আর হ্যাভ হ্যাজ এগুলো যে কেএসিটি ভার্ব হিসেবে কাজ করে তা কিন্তু না, ঠিক আছে। গেটও তোমার কেএসিটি ভার্ব হিসেবে কাজ করে। আবার গেটের কেএসিটি ভার্বের স্ট্রাকচার দুইটা আছে এখানে, হ্যাঁ। তারপর লেটও কেএসিটি ভার্ব হিসেবে কাজ করে, হ্যাঁ। হ্যাভ তো কাজ করে কেএসিটি ভার্ব হিসেবে, ঠিক আছে। তারপর হেল্পও কেএসিটি ভার্ব হিসেবে কাজ করে। এক্সটেনশন কেএসিটি ভার্বের অনেক কাইন্ডস, ঠিক আছে। তা আমরা এখানে যেটা পাইলাম গেট অথবা গড কেএসিটি ভার্ব। তারপর মেকও কিন্তু কেএসিটি ভার্ব হিসেবে কাজ করে। এগুলা তোমরা যখন মোর এক্সারসাইজ করবা তখন বুঝতে পারবে একটা একটা করে, ঠিক আছে। তাহলে গেট অথবা গড যখন কেএসিটি ভার্ব হিসেবে কাজ করে, এরপর যদি কমপ্লিমেন্ট হিসেবে বস্তুবাচক শব্দ না হয় প্রাণীবাচক শব্দ হয়, তবে এর পরবর্তী শূন্যস্থানে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। অ্যাজ এক্সাম্পল হিসেবে এখানে আই গেট দ্য হ্যাকার্স ব্রাইং দ্য নিউজ পেপার। তাহলে এখানে মানে আমার একজন তোমার কি প্রয়োজন, হ্যাকারের প্রয়োজন। এটাকে আমি তোমার স্ট্রাকচার ওয়ানে ধরলাম। সাপোজ কেসিটি ভার্বের গেটের পর যদি ঠিক ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন আমরা কি বলবো, এটাকে তোমার স্ট্রাকচার ওয়ান। গেটের জন্য স্ট্রাকচার ওয়ান, গেট কেসিটিভের জন্য স্ট্রাকচার ওয়ান। যদি গেটের পরে তোমার ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, গেটের পরে এখানে কি দা হ্যাকার, সেটা ব্যক্তিবাচক না, পার্সন কিন্তু, হ্যাঁ। ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ওটাকে আমরা ধরবো গেটের স্ট্রাকচার নাম্বার ওয়ান, ঠিক আছে। তখন আমরা কি করব, ভার্বের ইনফিনিটিভ করে দিব। তাহলে এখানে ব্রাইং আছে, তাহলে ব্রাইং থাকলে ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভ হচ্ছে জাস্ট এটার পূর্বে ভার্ব যেটা দেওয়া আছে, এটা আমাকে যে গিভেন ভার্বটা দেওয়া আছে, গিভেন ভার্বের প্রিভিয়াসে আমি একটা টু আনবো। টু এনে গিভেন ভার্বটা যদি বেস ফর্মে থাকে তাহলে আর কোনো চেঞ্জ করার দরকার নাই। আর গিভেন ভার্বটা যদি ভার্ব টু ভার্ব থ্রি থাকে তাহলে আমি চেঞ্জ করে ভার্ব ওয়ান আনে দিব, এটাই। তাহলে এটা তো ব্রাইং তো ভার্ব ওয়ানেই আছে, তাহলে ব্রাইং ওয়ানে থাকলে নো চেঞ্জ, জাস্ট আমি একটা টু এনে বসাবো, ইনফিনিটিভ প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, এরপরে আসো, তাহলে আমাদের 36 রুলস গেল। এরপর আসো 38। তাহলে আমি বললাম যে গেটের দুইটা রুলস, একটা হচ্ছে গেটের পরে মানে গেটের ঠিক পরে যদি কেসিটিভ ভার্ব যদি গেট হিসেবে কাজ করে, গেটের ঠিক পরে যদি পার্সন থাকে তখন হচ্ছে একটা রুলস ইনফিনিটিভ। আর যদি গেটের পরে যদি তোমার প্রাণীবাচক না থাকে, অর্থাৎ পার্সন না থাকে, অবজেক্টটা যদি গেটের পরে অ্যাবাস্টেক হয় অর্থাৎ বস্তুবাচক হয়, তখন তুমি কি করবা, তখন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওই একই রুলস, হেডের ক্ষেত্রেও যেরকম একই, কিন্তু এখানে ইনফিনিটিভ আসছে আর কি। হেডের ক্ষেত্রে কিন্তু প্রথমটা একই ছিল, এই গেটের এটার হেডটা কিন্তু একই, মিলাই দেখবা, হ্যাঁ। গেটের পরে যদি তোমার অ্যাবাস্টেক হয় পাস্ট পার্টিসিপল ছিল, ওখানেও কিন্তু সেম ছিল, পাস্ট পার্টিসিপল ছিল। তাহলে আই গেট দ্য নিউজ পেপার ব্রাইং, তাহলে এখানে যেহেতু গেটের পরে এখন দা নিউজ পেপার চলে আসছে, গেটের পরে দেখো এখানে এই গেটের পরে তোমার দা নিউজ পেপার, তাহলে দা নিউজ পেপার চলে আসার কারণে দা নিউজ পেপারটা হচ্ছে তোমার কি বস্তুবাচক, তাহলে এই দা নিউজ পেপারটা চলে আসার কারণে এখানে ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে, ব্রাইং থেকে ব্রতে চলে যাবে। এরপরে আসো 39, হ্যাড ব্যাটার, হ্যাড রাথার, উড রাথার ইত্যাদির পরে শূন্যস্থানে ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে। মুখস্থ একদম, হ্যাড ব্যাটার, হ্যাড রাথার। শুধু হ্যাড থাকলে কিন্তু আবার দিতে পারবে না, এটা মনে রাখবা। হ্যাডের সাথে বেটার থাকা লাগবে, হ্যাডের সাথে রাথার থাকা লাগবে, উডের সাথে বেটার, উডের সাথে রাথার থাকা লাগবে, তখন তুমি ভার্বের বেস ফর্ম বসাতে পারবা। এক্সাম্পল, ইউ হ্যাড বেটার চেঞ্জ দ্য সাবজেক্ট, তাহলে এখানে ইউ হ্যাড রাথার চেঞ্জ যেটা আছে এটা বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান বসা দিবা, যেভাবে আছে সেইভাবে। কোনো সেন্টেন্স যদি উড দ্যাট দিয়ে শুরু হয় সাবজেক্টের পরে কুড বসবে, এটা কন্ডিশনাল, মোটামুটি কন্ডিশনাল সেন্টেন্স বলা যায়। উড দ্যাট দ্বারা যদি একটা সেন্টেন্সের শুরুতে স্টার্ট পয়েন্টে যদি উড দ্যাট থাকে, তখন তুমি যে সাবজেক্টটা থাকবে, অবভিয়াসলি সাবজেক্ট তো থাকবে, উড দ্যাট দ্বারা তো শুরু হলো, বাট একটা সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টের পরে তুমি কুড বসাবা, কুডের পরে তুমি প্রেজেন্ট ফর্ম বসাবা। কিভাবে, এক্সাম্পল দেখো, উড দ্যাট উই উইন দ্য সিরিজ, তাহলে এখানে উড দ্যাট সেন্টেন্সের স্টার্ট পয়েন্টে আছে, তার মানে আমরা বুঝলাম এই সাবজেক্টের পরে আমরা কি আনবো, কুড আনবো, কুড এনে ভার্বের বেস ফর্ম করে দিব, শেষ। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস, প্রথমে হ্যাড থাকবে, হ্যাড প্লাস মানে কি, প্রথমে হ্যাড থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে ফার্স্ট পার্টিসিপাল দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে ক্লোজটির প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশনাল উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। সাপোজ হ্যাড আই বিন এ কুইন আই হেল্প দ্য পুয়ার, তাহলে এখানে হ্যাড আই বিন এ কুইন, এখানে হ্যাডও আছে বিনও আছে, তার মানে এটা ফার্স্ট পারফেক্ট। তাহলে ফার্স্ট পারফেক্ট হলে এরপরের যে ক্লোজটা থাকবে এইখান পর্যন্ত কমা পর্যন্ত ক্লোজটা শেষ, হ্যাঁ। প্রথমে হ্যাড আছে, সাবজেক্ট আছে, বিন আছে, তাহলে আমরা বুঝলাম এটা ফার্স্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো এর পরের যে ক্লোজটা সাবজেক্টের পরে আমরা এই পরের ক্লোজটাতে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট আনবো, তাহলে আয়ের পরে সবসময় আমরা কি আনবো, উড হ্যাভ আনবো। উড হ্যাভ এনে বাকি ভার্বের পিপি ফর্ম করে দিব। এরপর আসো 42 নম্বর,
টু বি এবং হ্যাভিং এর পরে যদি শূন্যস্থানটি ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, টু বি এবং হ্যাভিং এর পরে শূন্যস্থানটিতে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। সাপোজ দ্য ওয়ার্ক হ্যাজ টু বি, টু বির পরে সবসময় ভার্বের পি ফর্ম হবে। আর হ্যাভিং যদি থাকে, হ্যাভিং এর পরেও ভার্বের পি ফর্ম হবে। যদি হ্যাভিং এর পরে ভার্ব দেওয়া থাকে আর কি, হ্যাভিং এর পরে ভার্ব দেওয়া থাকলে ভার্বের পি ফর্ম হবে। টু বির পরে ভার্ব দেওয়া থাকলে ভার্বের পি ফর্ম হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর অল্প কয়েকটা রুলস আছে, 4টা রুলস আছে। 47 সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের পরবর্তী ভার্বটি টু যোগে বেস ফর্ম করতে হবে। সাপোজ আই হ্যাভ গ্লাড রিসিভ ইউর লেটার, তাহলে এখানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে এম আছে, সাবজেক্ট হিসাবে আই আছে। অ্যাডজেক্টিভের পরবর্তী ভার্ব, তাহলে এখানে গ্লাড এর পরবর্তী ভার্ব যেটা রিসিভটা তোমার টু যোগে বেস ফর্ম করতে হবে। অর্থাৎ প্রথমে যদি একটা সাবজেক্ট থাকে, এরপর যদি অক্সিলারি ভার্ব থাকে, এরপর যদি অ্যাডজেক্টিভ থাকে, তো অ্যাডজেক্টিভ থাকলে এর পরবর্তী যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে ইনফিনিটিভ করবা। কথা হচ্ছে এটা, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানেই তো ইনফিনিটিভ। অর্থাৎ একটা সাবজেক্ট, একটা অক্সিলারি ভার্ব, একটা অ্যাডজেক্টিভ থাকলে পরবর্তী তুমি ইনফিনিটিভ করতে হবে। নন ইনফিনিটিভ ভার্বটা টির কাজ উদ্দেশ্যমূলক হলে তা টু যোগে হবে। এক্ষেত্রে পেসিভ বুঝালে টু বি প্লাস ভার্বের পার্টিসিপেল ফর্ম হবে। নন ফিনিট, আমরা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব পড়ছিলাম এর আগে। হি ইজ ওয়ার্কিং হার্ড শাইন ইন লাইফ, তাহলে এখানে হি ইজ ওয়ার্কিং হার্ড, এখানে যে ভার্বটা দেওয়া আছে ওই ভার্বটা ফাইনাইট আর নন ফাইনাইট কীভাবে বুঝবো? তাহলে এখানে হি ইজ ওয়ার্কিং হার্ড শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করতেছে শাইন ইন লাইফ উন্নতির জন্য, অর্থাৎ জীবন উন্নতির জন্য। তাহলে এখানে হি ইজ ওয়ার্কিং হার্ড, শাইন যে ভার্বটা আছে, মূল ভার্বটা আছে, ওই মূল ভার্বের আগে আমরা কি আনবো? ওই মূল ভার্বের আগে একটা টু আনবো, টু এনে ওটাকে ইনফিনিটিভ করবো। অর্থাৎ যে সকল ভার্বের সাবজেক্ট দেখে চেঞ্জ হয় সেটা তো ফাইনাইট ভার্ব। এখানে যে সাবজেক্টটা দেখো, এখানে হি আছে, সাবজেক্ট দেখে তোমার ভার্ব কি চেঞ্জ হয়েছে? ভার্ব তো চেঞ্জ হয়নি, সাবজেক্ট দেখে ভার্ব চেঞ্জ হয়নি, ওটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে সকল ভার্বের সাবজেক্ট দেখে ভার্ব চেঞ্জ হয় না, ওটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা সাবজেক্ট দেখে ভার্বটা চেঞ্জ হয়নি, হ্যাঁ, ওটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সাবজেক্ট দেখে যখন ভার্ব চেঞ্জ হবে ওটা নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বটার উদ্দেশ্যমূলক হলে তখন টু এর যোগ হবে। এক্ষেত্রে পেসিভ হলে টু বি প্লাস ভার্বের পি ফর্ম হবে। 49 আসো, কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে, সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্সটা আসছিল এর আগে, কম্পাউন্ডটা আসে নাই আর কি, আমাদের কম্পাউন্ডটা প্রয়োজন নাই এক্ষেত্রে। তো কোনো সিম্পল সেন্টেন্সের দুইটা ভার্ব, সিম্পল সেন্টেন্সেরও কিন্তু দুইটা ক্লোজ থাকে, থাকলে যদি প্রথম ভার্বটা নিম্নলিখিত ভার্বগুলোর একটি হয় তবে পরবর্তী ভার্বের সাথে আইএনজি করতে হবে। টপ, ডেলি, কনসিডার, অ্যাডমিট, মিস, ইমপ্লোভ, ফিনিশ, যাই হোক। হাউএভার এই ওয়ার্ডগুলা মনে রাখবা মোটামুটি। যদি একটা সিম্পল সেন্টেন্সের দুইটা ভার্ব থাকে তখন পরবর্তী ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। তখন পরে শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। হ্যাঁ, দুইটা ভার্ব থাকবে, পরে শূন্যস্থানে ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করে দিবা, এটাই। এরপর হচ্ছে কোনো সিম্পল সেন্টেন্সে উল্লেখিত ভার্বগুলোর পরবর্তী শূন্যস্থানে ভার্বটি ইনফিনিটিভ হলে এই ভার্বগুলা দ্বারা উদ্দেশ্যমূলক অর্থ বোঝায়। অর্থাৎ এখানে সিম্পল সেন্টেন্স, কোনো একটা সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, এরকম একটা সিম্পল সেন্টেন্স থাকলে এই ভার্বগুলো যদি থাকে, সিম্পল সেন্টেন্সের ভার্ব হিসেবে যখন এই ভার্বগুলো থাকবে, সিম্পল সেন্টেন্সের উল্লেখিত ভার্বগুলোর পরবর্তী শূন্যস্থানে ভার্বটি ইনফিনিটিভ সাধারণত এই ভার্বগুলো দ্বারা উদ্দেশ্য অর্থ বোঝায়। এই ভার্বগুলো আমি ইয়াতে দিয়ে দিব, তোমাদের গ্রুপে দিয়ে দিব। এই ভার্বগুলো শিখে রাখবা, ঠিক আছে? এই ভার্বগুলো থাকলে তুমি কি করে দিবা? ইনফিনিটিভ করে দিবা। এখানে রিফিউজটা আছে, খুঁজে বের করবা, ঠিক আছে? রিফিউজের পরে ভার্ব প্লাস ইনফিনিটিভ করে দিবা, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এই দুইটা 49 আর 50 একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? বাকিগুলা বুঝে বুঝে পড়বা। ওকে, আল্লাহ হাফেজ।